যাই যাই, তাড়াতাড়ি গিয়ে আবার মাছ ধরতে হবে। আজকে কপালে কি আছে কে জানে। ব্যাস পৌঁছে গেছি মাঝ নদীতে। এবার চটপট করে রুই কাতলা মৃগেল যা উঠবে নিয়ে বাড়ি যাব। বাড়ি যাব নয়, হাটে যাব বিক্রি করতে তো। হ্যাঁ, আর দেরি না করে জাল ছাড়া শুরু করে দিই। এ বাবা, একটা মাছও ধরা দিল না। মনে হচ্ছে এখানে মাছ নেই, না হলে একটা হলেও জালে পড়তো। আর একটু এগিয়ে গিয়ে দেখি। আশা করছি এখানে মাছ পাবো। দেখি জালটা জলে ছুঁড়ে দিই। ব্যাস, আজকের মতো হয়ে গেল। আমাদের গ্রামের মানুষজন এত কিপটে হয়ে গেছে যে হাত দিয়ে টাকা গুনতেই চায় না। শুধু শুধু বেশি মাছ ধরে আর লাভ নেই, এগুলি বিক্রি হবে কি সন্দেহ আছে। কোথায় গেলে গো গিন্নি? আজকে কি একটু চা পাবো না? কখন থেকে তো বসে আছি। আরে বাবা, এই তো চা করছি। সব কাজগুলো একে একে করছিলাম তো। আমার তো আর 10টা হাত নেই। আরে তুমি জানো তো আমি দোকানে যাব। আগে চা বানিয়ে দিলে তো খেয়ে বেরিয়ে যেতাম, শুধু শুধু বসে থাকতে হতো না। এই যে হয়ে গেছে তোমার গরম গরম চা। আর বেশি কথা না বলে খেয়ে নাও। এটা কি রকমের চা হয়েছে? এর মধ্যে মিষ্টি কোথায়? তুমি কি একটু চিনি দাও না নাকি? না, চিনি দিই নাই। এমনিতেই চিনির কত দাম তুমি তো জানো। চা খাও তো। একবার তাতে চিনি ছাড়া খেলে অসুবিধা নেই। হায় আমার পোড়া কপাল, কি দুর্বিপাকে পড়লাম। একবার চা খাবো সেটাও ভালো নয়, যখন মোড়ল মশাই বেঁচে ছিলেন তখনই ভালো ছিল। গিন্নিমার কথা মনে রাখবে। এই গ্রামে সংসার চালাবে মেয়েরা। হ্যাঁ, আমার খুব ভালোভাবেই মনে আছে, তাই জন্যই তো কিছু বলতেও পারছি না আর করতেও পারছি না। যাই হোক, আমি এই চা খেতে পারবো না। চা খাবে না মানে? নষ্ট হবে নাকি? দাম দিয়ে কিনতে হয়। মোড়লমশাই মারা যাবার কিছু মাস পরেই গ্রামের এই অবস্থা। অত্যন্ত খারাপ হয়ে গেছে এই অবস্থা। বাড়ির মেয়েরা সংসার চালালে হয়, সব টাকা বলছে সঞ্চয় করব। এর প্রভাব আমাদের বাজারেও পড়ছে, বেচা কেনা নেই। এ কটা সবজি নিয়ে এসেছি, তাও মনে হয় বাড়ি ফেরত নিয়ে যেতে হবে। বলছিলাম দাদা, আমায় বেগুন, আলু আর টমেটো দিয়ে দাও। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি, কিন্তু কোনটা কত করে দেব? না না, তেমন বেশি নিব না। তুমি বেগুন দাও একটা, আলু দাও 10টা, আর টমেটো দাও 2টো। দিদি, আপনি শুধু এই কটা জিনিস নেবেন? আর কিছু নেবেন না? না না, আমরা বাড়িতে দুজন মাত্র থাকি, এইটুকুতেই হয়ে যাবে আমাদের। লাগলে আবার কাল নিব। ও আচ্ছা, এই ব্যাপার। আমি তো জানতামই না। দাদা, এসব ছাড়ুন। আমার কত টাকা হয়েছে বলুন, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আপনার হয়েছে 20 টাকা। ব্যাগটা এগিয়ে দিন তো, আমি জিনিসপত্রগুলো ঢুকিয়ে দিচ্ছি। ঠিক আছে দাদা, আসছি। হ্যাঁ, আবার আসবেন দিদি। আমাদের গ্রামে কি দিনকাল এলো বলুন তো? এরকমভাবে শাকসবজি কেনাকাটা হচ্ছে। আমাদের কর্তামা কাজটা ঠিক করলো না। কথাটা শুনতে হয়তো খারাপ, কিন্তু সত্যি। আজকে তো বেশ দেরি হয়ে গেল। বেচাকেনা আদেও হবে তো? আর কিছুক্ষণ পরেই তো বাজার গুছিয়ে ফেলবে সবাই। অরুণ কাকা, একটু আগে কাকিমা এসেছিল, আমার থেকে সবজি কিনে নিয়ে গেল। বুঝলাম বুঝলাম, তার মানে গিন্নির বাজার করা হয়ে গেছে। তা কি কি নিল? বলতেও খারাপ লাগছে, নিয়েছে 2টো বেগুন, কয়েকটা আলু আর 2টো টমেটো। মাত্র 20 টাকার বাজার করেছে। কি বলবো বল, আমাদের গিন্নিমার মাথায় মনে হয় ভূত চেপে বসে আছে। ওই জন্যই সমস্ত দায়িত্ব মেয়েদেরকে দিয়েছে। ঠিকই বলেছ কাকা। হ্যাঁ, মেয়েরা সব কাজ পারে, কিন্তু দায়িত্বের ব্যাপারে ছেলেরা এগিয়ে। আমাদের গ্রামের বউ মেয়ে সবাই ভাববে সঞ্চয় করব, পেটে না খেয়ে সঞ্চয় করে লাভ কি বলো দেখি। কি বলবো বল, এসব কথাগুলো যদি বলতে যাই তাহলেই আবার গিন্নিমা শাস্তি দেবেন, কেউ ভয়ে বলবে না।
মোড়ল মশাই মারা গেছেন মোটে কয়েক মাস হয়েছে, তার মধ্যে গ্রামটা কেমন পরিবর্তন হয়ে গেছে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি আর ভালোভাবে বুঝতে পারছি। আমাদের গ্রামের মেয়েদের ক্ষমতা ছেলেদের তুলনায় বেশি, কিন্তু গ্রামটা কিপটে হয়ে গেল গো। কাকা, গিন্নিমা সব নারীর মতোই ভাবছে ভাবছে আগে সঞ্চয়, কিন্তু সব সময় সঞ্চয় করলে তো হয় না। সেটা তুমি আমি বুঝি হে, গ্রামের পুরুষেরা বোঝে, কিন্তু গিন্নিমাকে কে বোঝাতে যাবে? সেটাই হচ্ছে কথা। আমরা ছেলেরা আগে সমস্ত কিছু ভালোভাবে চালাই, তারপর যতটুকু টাকা পড়ে থাকে সেটাকে সঞ্চয় করি। কিন্তু পেটে না খেয়ে কেউ সঞ্চয় করে শরীর অসুস্থ হয়ে পড়বে। কি আর করব, চল বাড়ি যাই, বাজার তো শেষ হয়ে গেল। আরে বাবা, সবকিছুই তো ছিল, এই লবণের জায়গাটা তো দেখতে পাচ্ছি না। অতটা লবণ ছিল, কত টাকার ব্যাপার। ধুর ধুর, টাকা বাঁচাবো ভাবছি, এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর একটু ভালো করে খুঁজে দেখি যদি পাই। এ তো মহা মুশকিলে পড়া গেল। ওই অতটা লবণ গেল কোথায়? শুধু শুধু যে আমার টাকাটা নষ্ট হয়ে গেল। ওই টাকাটা সঞ্চয় করলে তো কাজের কাজ হতো, আবার কিনতে হবে। লবণ নেই তো কি হয়েছে, লবণের বদলে একটু ঝাল দিয়ে দিব, তাহলেই তো হয়ে যায়। লবণের কমতি বোঝাই যাবে না। এবার রোজ এই রকম ভাবেই রান্না করে দিব। লবণ আর কিনতে হবে না, ওই টাকাটা সঞ্চয় করব। ভালোই করেছি আমি, পুরুষদের থেকে দায়িত্ব সরিয়ে নারীদেরকে সমস্ত দায়িত্বটা দিয়েছি। এবার সকল ঘর সঞ্চয় করবে, কেউ টাকা উড়িয়ে দিতে পারবে না। বসে তো পড়লাম, তবে আজকে কি রান্না করেছো মা? আজকে রান্না করেছি ভাত আর বেগুন ভর্তা। আর অন্য কিছু রান্না করি নাই, বেশি খরচ হয়ে যাবে। আজকেও সেই কালকের মতো এক রান্না? এইভাবে কতদিন চলবে? পেটে না খেলে কাজকর্ম করব কিভাবে? আরে কালকের মতো নয়, কালকের খাবারটাই গরম করে দিয়ে দিয়েছি। বেঁচে ছিল তো, ফেলে দিব নাকি? তার থেকে ভালো গরম করে দিয়ে দিলাম, আজকে রান্নার টাকাটা বেঁচে গেল। আচ্ছা, তোমরা এত টাকা সঞ্চয় করবে কিভাবে? এখন থেকে আস্তে আস্তে টাকা সঞ্চয় না করলে ভবিষ্যতে গিয়ে বড় সমস্যার সম্মুখীন হতে হবে। তাই তোর হয়ে আমি সঞ্চয় করে দিচ্ছি, আর যতদিন বেঁচে থাকবো ততদিনই সঞ্চয় করব। তোমাদের এরকমটা একদম ভালো লাগছে না, জানো তো। সবার আগে খাওয়া দাওয়া করতে হবে, তারপর যা বাঁচবে সেটা সঞ্চয়। তোমরা করছো তার উল্টো। আরে এখন এসব কথা ছাড়, ভালো লাগছে না শুনতে। বড়রা যা করে তা ভালোর জন্যই করে। চুপ করে খা তো, আমিও খেতে বসলাম। এভাবে আর ভালো লাগে না। এবার টাকা রোজগার করে তোমার হাতে দিলে হবে না দেখছি। টাকা যদি আমার হাতে না দিস তাহলে কিন্তু খবর আছে, গিন্নিমা কি করবে মনে আছে তো? এই একটা জায়গাতে এসে আটকে গেছি, ধুর, আর ভাল লাগে না। কোথায় রোজগার করছি ভালোভাবে থাকবো তা নয়। মন্টুদা, এভাবে আর পারা যাচ্ছে না, সব সময় কিপটেমি ভাল লাগছে না গো। ঠিকই বলেছিস। আজকে সকালেই চা খাচ্ছি চিনি ছাড়া। তোর বৌদি বলছে চিনির অনেক দাম। দাম তো কি হয়েছে, আমার তো নিজের দোকান। আর আমার গিন্নি সকালে বাজার করে নিয়ে গেছে গুনে গুনে বেগুন আর টমেটো। না না, এভাবে আর চলতে দেওয়া যায় না। এবার কিছু একটা করতেই হবে আমাদের। কিন্তু কি করবে, বলতে গেলেই তো গিন্নিমা শাস্তি দেবে। গিন্নিমাকে বুঝিয়ে বলতে হবে, সবকিছুতে মেয়েদেরকে দায়িত্ব নিলে হয় না। উনি ভাবছেন মেয়েদের সমস্ত দায়িত্ব দিলে গ্রামটা আরো ভালোভাবে চলবে, কিন্তু সেটা নয়। আমরা তো ক্লাবে বসে বেশ ভালোই আলোচনা করছি, কিন্তু এসব কথা গিন্নিমাকে বলতে যাবে কে? মোড়ল মশাই ছিলেন, সব কথা বলতেন, তিনি বুঝতেন। ঠিকই বলেছিস রে ভাই, গিন্নিমাকে বলতে গেলেও ভয় লাগে, কখন কি বলে দেবেন। তাহলে কি সারা জীবন এই রকম ভাবেই চলবে? আমার কথা, পেটে না খেয়ে সঞ্চয় করে লাভটা কি?
আগে তো খাওয়া দাওয়া করতে হবে, তবে তো কাজ করে আরো বেশি টাকা উপার্জন করব। আমি তোর সাথে একমত। এক কাজ করলে হয়, এবার টাকা উপার্জন করে গিন্নিদের হাতে দেব না। না না, ওটা বললে আবার আরেক বিপদ। গিন্নিমাকে গিয়ে নালিশ করবে, তখন ব্যাপারটা আরো খারাপ হবে। হ্যাঁ রে ভাই, তুই ঠিকই বলেছিস, ওটা করা যাবে না। মা, বিরিয়ানি এনেছি। অনেকদিন থেকেই ভাবছিলাম একদিন বিরিয়ানি খাবো, আজকে মন গেল তাই নিয়ে চলে এলাম। তোকে কি এই সব ছাইপাশ আনতে বলেছি? এগুলো খেলে শরীর খারাপ হয় জানিস না? কত দাম রে এটা? একদিন খেলে কিছু হবে না, আরে দাম মাত্র 70 টাকা, এমন কিছু বেশি নয়। কি বলছিস রে? তুই 70 টাকা দিয়ে বিরিয়ানি কিনে এনেছিস? টাকা কোথায় পেলি? এদিকে আমি সঞ্চয় করে যাচ্ছি, আর অন্যদিকে বাবু আমার খরচ করছেন। তুমি যেখানে টাকা রাখো সেখান থেকে নিয়ে গেছিলাম। সবসময় সঞ্চয় ভালো লাগে না, মাঝে মাঝে শখ পূরণের জন্য কিছু টাকা খরচ করতে হয়। আরে তোরা বুঝিস না কেন জানি না বাবা। সঞ্চয়টা আমি কার জন্য করছি? তোর জন্যই তো। ভবিষ্যতে কাজে লাগবে, তখন টাকা কোথায় পাবি? দেখো মা, এসব কথা আমাকে শোনাতে আসবে না। কতটা কি সঞ্চয় করলে কাজে লাগবে আমি সব জানি। তা বলে 90 ভাগ সঞ্চয় আর 10 ভাগ খরচ করলে হয় না। তুই আমার থেকে বেশি জানিস নাকি? আরে রোজগারটা আমি করি, তুমি নয়। শুধু শুধু মাথা খারাপ করে দেবে না দেখি, এভাবে আর ভাল লাগে না। তুই বিরিয়ানিটা ফেলে দিলি? টাকা দিয়ে কিনতে হয় না নাকি? আমায় যে কথা শোনাচ্ছিস! হেৎ, দরকার নেই আমার বিরিয়ানি খাবার। একদিন এনেছি বলে এত কথা, আমি শুতে গেলাম তো। গিন্নি, খেয়ে একবার এদিকে আসবে, তোমার সাহায্য দরকার। তুমি করো, আমি খেয়ে এক্ষুনি যাচ্ছি, তারপর সাহায্য করে দিব। হ্যাঁ গো, আমি সেটাই বলছি। মা, কিছু দে মা, বহুদিন থেকে কিছু খাই না। দয়া করে কিছু চাল পয়সা দে। গিন্নি, বাইরে ভিখিরি দাঁড়িয়ে আছে, কিছু চাল দিয়ে দাও তো। আমার হাত এখন জোড়া, না হলে আমি দিয়ে দিতাম। এই যে ভিখিরি, আমাদের বাড়িতে কিচ্ছু হবে না, তুমি এখান থেকে যেতে পারো। কষ্ট করে রোজগার করে কিনতে হয়, তোদের মতো ভিখিরিদের দেব বলে নয়। বহুদিন কিছু খাইনে রে মা, দুটো চাল পয়সা দে। তোকে কি বলেছি বুঝতে পারছিস না? চলে যা এখান থেকে, একটা টাকাও পাবি না। গিন্নি, এটা কিরকম ব্যবহার হচ্ছে তোমার? কিছু চাল দিয়ে এলে কি এমন এসে যাবে? তুমি চুপ করে যেটা করছো করো, সবকিছুই টাকা দিয়ে কিনতে হয়। ঠিক আছে মা, তাড়িয়ে দিচ্ছিস যখন আমি চলিয়ে যাচ্ছি। তবে এত কৃপণতা ভালো নয়। আমার একটা পা পঙ্গু, তাই কাজ করতে পারি না, ভিক্ষা করি। গিন্নিমা, কিছু চাল পয়সা ভিক্ষা দিন, বহুদিন ধরে কিছু খাইনি। তোদের কি আর কোনো কাজকর্ম নেই? সকালবেলাতেই ভিক্ষা চাইতে চলে আসিস। দুটো হাত দুটো পা বিধাতা কি করতে দিয়েছেন, কাজকর্ম করতে পারিস না? কাজকর্ম করতে পারলে আর ভিক্ষে করতাম না। আমার একটা পা পঙ্গু, ভালোভাবে হাঁটতেই পারি না, কাজ করব কিভাবে? আমাদেরকেও রোজগার করতে হয়, তোদের দেব বলে নয়, সঞ্চয় করব বলে। দুটো চাল পয়সা দিলে কি এমন হবে? আমি দিতে পারবো না, ভবিষ্যতের জন্য সঞ্চয় করছি। তোকে দিয়ে শুধু শুধু নষ্ট করতে আমি পারবো না। আপনি তো গ্রামের গিন্নিমা, আপনার মুখে অন্তত এ কথাটা মানায় না। তোকে কি বলছি বুঝতে পারছিস না? এখান থেকে চলে যা, না হলে কিন্তু খুব বড় শাস্তি পাবি। সে আপনি আমাকে শাস্তি দিন আর যাই করুন, এত কৃপণতা ভালো নয়। ভবিষ্যতের জন্য রাখছেন তাই তো? আপনি তো আজকে বেঁচে আছেন, কালকে বেঁচে থাকবেন কি সেটার কোনো নির্দিষ্টতা নেই। যত বড় মুখ নয় তত বড় কথা। তুই একটা ভিখিরি, আর আমি এই গ্রামের কর্ত্রী। তুই আমার মুখে মুখে কথা বলছিস?
যেটা সত্যি সেটাই বলেছি। সত্যি কথা শুনতে সবার একটু খারাপই লাগে। গিন্নিমা কি করছেন? এই যে ভিখিরি আমাকে জ্বালাতন করছে, মুখে মুখে তর্ক করছে। আচ্ছা, আপনারা বলুন, আমি এসে দুটো চাল পয়সা চেয়েছি, এটা কি আমার অপরাধ? বলেছি এত কৃপণতা ভালো নয়। মানুষ আজকে বেঁচে আছে, কালকে বেঁচে থাকবে কি তার কোনো নির্দিষ্টতা নেই। আপনি ঠিকই বলেছেন গিন্নিমা, আপনি হয়তো আমাদেরকে শাস্তি দেবেন, কিন্তু একটা কথা সত্যি বলছি, আপনার সিদ্ধান্তে অনেক ভুল ত্রুটি আছে। আজকে আমরা বলবো, তাতে আপনি যদি আমাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেন তাতে চলে যাব। গিন্নিমা, নারী স্বাধীনতা ভালো, তবে সমস্ত দায়িত্ব নারীরা পালন করতে পারে না। আপনি সব দায়িত্ব নারীদের দিয়ে দিয়েছেন, আমরা টাকা পয়সা নিয়ে স্ত্রী বা মায়ের হাতে দিচ্ছি। তারা কৃপণতা করছে, সঞ্চয় করছে। আচ্ছা, আপনি বলুন, ভালোভাবে পেটে না খেয়ে কাজ কি করা যায়? বেশি কাজ করলে তবেই তো উপার্জন করব। আপনি হয়তো ভাবছেন আপনাকে কথা শোনাচ্ছি, কিন্তু ওটা নয়। আপনার ভুলটা আমরা দেখিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে গ্রামটাকে পরিচালনা করতে পারেন। আচ্ছা আচ্ছা, এবার সকলে চুপ করুন, আমাকে কথা বলতে দিন। আপনারা কি বলতে চাইছেন আমি বুঝতে পেরেছি। এবার থেকে সমস্ত দায়িত্ব মেয়েদের দেওয়া হবে না, আগে যেমন চলতো সেই রকমই চলবে, কিন্তু একটাই শর্ত। হ্যাঁ বলুন গিন্নিমা, কি শর্ত? এই গ্রামে যদি আমি নারীদেরকে অত্যাচারিত হতে দেখি তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না। বাকি সব ঠিক আছে, তোমরা ভালোভাবে কাজ করো, দায়িত্ব আবার পুরুষদের দেওয়া হলো। হ্যাঁ গিন্নিমা, এতদিনে একটা ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এবার আবার সবকিছু আগের মতো হবে, ভালোভাবে সংসার চলবে, ভালোভাবে কাজ হবে। সবথেকে বড় কথা হলো, বাড়িতে ঝামেলাটা বন্ধ হবে। এই নিয়ে রোজের অশান্তি হতো। শুধু তোর বাড়িতে নয় রে রাহুল, আমার বাড়িতেও হতো। এবার আমরাই সংসার চালাবো, সঞ্চয়ও করব। আজকে ওই ভিখারিটার জন্য আমরা সকলে আবার ভালোভাবে শান্তিতে থাকতে পারবো। অন্য গ্রাম আমাদের গ্রামকে কি নামে চিনতো জানো? কিপ্টে বইদের গ্রাম। এই অবস্থাটাই চলে এসেছিল, আর এই কথাটা শুনতে হবে বলে মনে হয় না। আরে প্রথম প্রথম সবাই বলবে, তারপর যখন আবার সবকিছু আগের মতো হয়ে যাবে তখন আবার সবাই গ্রামের নাম ধরেই ডাকবে মাধবপুর। তাই চলো সকলে মিলে গাছতলায় বসে আড্ডা দিই। কাজকর্ম কালকে হবে, আজকে আমাদের খুশির দিন। কালকে কি হয়েছিল জানো? আমি বিরিয়ানি কিনে নিয়ে গিয়েছিলাম বলে বাড়িতে মায়ের সাথে তুমুল অশান্তি। খেতে তো হলো না, না খেয়ে শুয়ে পড়লাম। ভাই, শুধু তোর নয় রে, এরকম কত ঘটনা গ্রামের কত বাড়িতে যে ঘটছে সেটা ধারণার বাইরে। এই কয়েক মাস আগে আমাদের দম বন্ধ হয়ে আসছিল। ভাইরা, এবার এসব কথা ছেড়ে দাও। এবার নতুন জীবন শুরু করব আমরা। যা হবার হয়ে গেছে, অতীতকে ভুলতে হবে। আবারও পরিবারকে নিয়ে ভালো থাকতে হবে। পরিবার আমাদের কাছে সবকিছু। আমি দাদার কথা একমত, কথাটা একদম খাঁটি বলেছে। অতীতকে মনে রাখলেই বর্তমানে ঝামেলা হবে পরিবারের সাথে, তার থেকে ভালো ভুলে যায় সকলে। আজকে যেন খোলা আকাশে ভালোভাবে শ্বাস নিতে পারছি। সত্যি গ্রামটা এবার আরো সেজে উঠেছে, সব জায়গায় কোলাহল হই হই। গ্রামবাসীরা ঠিক কথাই বলেছিল, গ্রামবাসীরা আমাকে ভয় পায়, এই ভয়টা কাটিয়ে দিতে হবে। আরে গিন্নিমা, আপনি আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, আসুন না, আপনার চরণধুলি দিয়ে যান। অন্য কোনো একদিন আসবো খন, আজকে তো গ্রাম পরিদর্শনে বেরিয়েছি, পুরো গ্রামটা ঘুরে দেখতে হবে। আপনি এলে আমরা খুব খুশি হব। আজকে না হোক একদিন সময় করে আসবেন। নিশ্চয়ই আসবো, গ্রামবাসীদের বাড়িতে আসতে আবার লজ্জা কিসের। গিন্নিমা, আমাদের বাড়িতে আসুন। এই রৌদ্রে হেঁটে যাচ্ছেন, একটু বিশ্রাম করবেন, মিষ্টি জল খেয়ে যাবেন। আমি সবকিছুর ব্যবস্থা করেছি গিন্নিমা, আপনার পায়ের ধুলি পড়লে আমাদের এই বাড়ি ধন্য হবে। না না, এভাবে বলবে না, আমিও তোমাদেরই মতো একজন সাধারণ মানুষ।
তোমরা সুখে থাকো, ভালো থাকো, এটাই আমি চাই। তাই জন্য আমি একবার গ্রাম পরিদর্শনে বেরোলাম। তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? আমরা খুব আনন্দিত আছি, সুখে আছি, কোনো অসুবিধা হয় নাই। আচ্ছা, তোমরা তোমাদের মতো কাজ করো। আমি যাই পুরো গ্রাম পরিদর্শন করে আসি। কোনো একদিন আসবো, এসে মিষ্টি খেয়ে যাব। আপনি আমাদের বাড়িতে এলে আমাদের খুবই ভালো লাগবে। আসবেন কিন্তু কেমন? আমি যখন বলেছি নিশ্চয়ই আসবো।